সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা আর আইনের সঠিক প্রয়োগের অভাবে খাল ও নদী দূষণ বন্ধ হচ্ছে না, অভিযোগ পরিবেশবিদদের। হাওড়াঞ্চলে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ চললেও প্রয়োজনের তুলনায় তা অপর্যাপ্ত, ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ। এবং রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে সীমাহীন ভোগান্তি, নতুন আতঙ্ক হটলাইন গ্রুপ। ইউসিবি সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। সংবাদে এছাড়াও থাকছে ট্রেনে কুড়িয়ে পাওয়া শিশু জান্নাতুল ফেরদৌসকে নিয়ে প্রতিবেদন। এবারে বিস্তারিত। আমরা আনোয়ার ইস্পাত, দৃঢ়তার ইস্পাত ইনসাইড। ইসলামের নামে জঙ্গিবাদ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কক্সবাজার থেকে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব, ক্যামেরায় ছিলেন কৃষ্ণদে আকাশ। কক্সবাজার স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় উপস্থিত হন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জনসভায় যোগ দিয়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বক্তব্যে কক্সবাজারের উন্নয়নে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি আরো বলেন, কক্সবাজার থেকে ইয়াবার দুর্নাম মুছে ফেলতে হবে। ইয়াবা ব্যবসায়ীরা যতই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। কক্সবাজারে প্রবলেম রয়েছে, এখান থেকে ইয়াবা সারা বাংলাদেশে সাপ্লাই হয়, এই ইয়াবা সাপ্লাই বন্ধ করতে হবে। এরা কার সাথে জড়িত, কারা এর মধ্যে জড়িত, সে যেই হোক না কেন তাদেরকে শাস্তি পেতেই হবে, তাদের কোনো রকম রেহাই নাই। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি জামাত জোট দুর্নীতি আর জঙ্গি সন্ত্রাসবাদের উত্থান ঘটিয়েছে, কিন্তু আওয়ামী লীগ সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। এ সময় শিশুদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বানও জানান তিনি। বিএনপির দুঃশাসন, অত্যাচার, নির্যাতন সে সময় আমাদের হাজার হাজার কর্মীকে হত্যা করেছে, 2 জন সংসদ সদস্যকে হত্যা করেছে, আমার উপর গ্রেনেড হামলা করেছে, আইবি রহমান সহ 22 জন নেতাকর্মী হত্যা করেছে, নানাভাবে হয়রানি করা ছাড়া আর কিছু দিতে পারেনি। সৃষ্টি করেছিল সন্ত্রাস, জঙ্গিবাদ, মাল্লাভাই। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আজকে যারা ছাত্র, তারাই তো আগামী দিনে এদেশে কর্ণধার হবে। জনগণের প্রতি দায়বদ্ধতা ও উন্নয়নের মাত্রার বিচারে বিএনপি ও আওয়ামী লীগের মূল্যায়ন চেয়ে কক্সবাজারবাসীর সমর্থন চেয়েছেন শেখ হাসিনা। আর তাই আগামী সব নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। যখনই নৌকা ভোট হয় তখনই দেশের উন্নতি হয়। কাজে আগামী যত নির্বাচনে আছে, সব নির্বাচনে যেখানে মার্কা আছে সেখানে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী জয়যুক্ত করবেন, দেশের উন্নয়নের গতি দ্বারা অব্যাহত রাখবেন। আমরা সেটাই আপনাদের কাছে আশা করি। তিনি বলেন, দেশের কোনো মানুষ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে, তার জন্য সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল। 2061 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে। আর তাই যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কক্সবাজার মেডিকেল কলেজ সহ 7টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও মহেশখালীতে 2টি এলএনজি টার্মিনাল সহ 9টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, কক্সবাজার। এর আগে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কক্সবাজারের ইনানীতে এই ড্রাইভের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি কক্সবাজার বিমানবন্দরে 737-800 বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারবাসীকে আমি আজকে অভিনন্দন জানাই। আজকে 2টি কাজ তারা পেলেন, এক হলো মেরিন ড্রাইভ আর অপরদিকে সেই বিশাল বিমান 737 অবতরণ এবং বিমান সার্ভিস
আগামীতে প্রতি সপ্তাহে অন্তত একটা করে সার্ভিস হয় সে ব্যবস্থাটাও আমরা করে দেব। ঈদের আগে সারা দেশে দল পুনর্গঠনের কাজ শেষ করতে চায় বিএনপি। এরই মধ্যে ৭৭ সাংগঠনিক জেলার প্রায় ৪০টি পুনর্গঠন শেষে নতুন কমিটি ঘোষণা করেছে দলটি। এটিএন বাংলাকে এ তথ্য জানিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলছেন, তরুণ আর বিগত আন্দোলনে রাজপথে থাকা নেতাদের দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় ১০ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা বিএনপি রাজনৈতিক আর সাংগঠনিকভাবে কঠিন সময় পার করছে। ক্ষমতাসীনদের কঠোর অবস্থানের কারণে সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে হামলা মামলায় বিপর্যস্ত বিএনপির তৃণমূলের সাংগঠনিক ভিত। প্রয়োজনে রাজপথে শক্ত অবস্থান কিংবা জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবার নাজুক সাংগঠনিক অবস্থাকে মেরামতের উদ্যোগ নিয়েছে বিএনপি। দায়িত্ব পাওয়া নেতারা জানালেন, এরই মধ্যে পুনর্গঠন কাজ প্রায় ৬০% শেষ করে আনা হয়েছে। রোজার ঈদের আগেই অসম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা। জেলাগুলো পুনর্গঠন চলছে, থানাগুলো পুনর্গঠন, থানা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, পৌর কমিটি, এই পর্যন্ত প্রায় ৪০টা জেলাতে আমাদের পুনর্গঠনের কাজ সমাপ্ত হয়েছে। টোটাল জেলার অর্ধেকের বেশি আমাদের কমিটি হয়ে গেছে, পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেছে। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো খুব দ্রুতই সম্পন্ন হবে, এগুলো প্রক্রিয়াধীন আছে। আশা করছি রোজা অথবা ঈদের আগে সবগুলো সম্পন্ন হওয়া সম্ভব হবে। বিএনপির নীতি নির্ধারকরা আরো জানান, দলীয় কুন্দল, আইন শৃঙ্খলা বাহিনী আর প্রশাসনের বাধা সহ নানা সমস্যা মোকাবেলা করেই পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন তারা। আর দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করে যোগ্যদেরই সামনে আনা হচ্ছে। যারা ত্যাগী, যারা পরিশ্রমী, যারা দলের প্রতি অঙ্গীকারবদ্ধ, যারা আন্দোলন সংগ্রামে যারা সাহসী ভূমিকা রেখেছে, যারা নির্বাচনে ভালো ভূমিকা রেখেছে, মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, এরকম নেতা কর্মীদের সমন্বয়ে আমরা দলটা গড়ে তুলতে চাই। ওখানে রাজনৈতিক অবস্থাটা কোথায় কি বিরাজ করছে, এটা একটা স্টক টেকিং এর ব্যাপার আছে। সাংগঠনিক ছোটখাটো সমস্যা থাকলে এগুলো সমাধানের ব্যাপার আছে। বৃহত্তম একটি রাজনৈতিক দল, জেলায় একাধিক প্রার্থী থাকে, তার মধ্যে উপযুক্ত ব্যক্তিকে বেছে নেওয়া, অত্যাচার, পীড়ন এগুলো তো লেগেই আছে। এটা সহ্য করে যারা নেতৃত্ব দিচ্ছেন সেটাকে বাছাই করে তাদেরকে নেতৃত্বে মনোনীত করা, এই গুরু দায়িত্বটাই পালন করছেন বিএনপি চেয়ারপারসন। তো আমার মনে হয় সেই দিক থেকে মানে সার্বিকভাবেই নির্ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং তাই হচ্ছে। যার কারণে আপনি দেখতে পাবেন যে কোনো কমিটি হওয়ার ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়াও মানে অত্যন্ত কম। তারা আরো জানান, আসন্ন রমজান মাসকে সাংগঠনিক মাস ঘোষণা করে দেশব্যাপী ইফতার মাহফিল, মতবিনিময়ের মাধ্যমে জনমত গঠনে কাজ করবে তৃণমূল বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিএনপির ভিশন 2030-কে ধাপ্পাবাজি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টারের স্মরণ সভায় তিনি অভিযোগ করেন, নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি মুখে যাই বলুক, ভেতরে ভেতরে তারা ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচনে না আসলে তাদের তোষামত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তার উপযুক্ত জবাব দেয়া হবে। আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে সে অগ্রযাত্রাকে এরা থামিয়ে দিতে চায়। তাই জনগণকে ধাপ্পা দেওয়ার জন্য, নতুন করে আবার ওই ভীষণ 30 ঘোষণা করার জন্য আজকে একটা নতুন ছক তারা তৈরি করছে। একদিকে তারা সন্ত্রাসের জন্য তৈরি হচ্ছে, অন্যদিকে তারা গোপনে ওই 2013-2014 মতো আবার সন্ত্রাস করার একটা পরিকল্পনা কিন্তু তারা তৈরি করছে। সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা আর আইনের সঠিক প্রয়োগের অভাবে রাজধানীর খাল ও নদী দূষণ বন্ধ হচ্ছে না বলে অভিযোগ করেছেন পরিবেশবিদ এবং প্রকৌশলীরা। তাদের মতে, কারো সাথে আপোষ না করে সরকার ড্যাব বাস্তবায়নে বদ্ধপরিকর হলে জলাশয়ে অবৈধ দখল ও দূষণ কমানো সম্ভব। নগরীতে এক গোলটেবিল বৈঠকে উঠে আসে এসব কথা। বিস্তারিত জানাচ্ছেন আপিল মাহমুদ। রাজধানীর 52টি খালের মধ্যে গত 4 দশকে 21টির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বাকিগুলো অবৈধ দখল আর দূষণে বেহাল অবস্থা। খালের পাশাপাশি ঢাকার চারদিকে 4টি নদী ভরাট আর পানি দূষণে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। নদীর দূষণ মুক্তির উপায় ও করণীয় নির্ধারণে নিজেদের কার্যালয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে দৈনিক প্রথম আলো।
নদী দূষণে শুধু নগরবাসী নয়, ঢাকার পাশের জেলাগুলোকেও দায়ী করেন রাজধানীর সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আমাদের অনেক আইন আছে, বিধিবিধান আছে, তারপর যেটি আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এনফোর্সমেন্টে আমাদের দুর্বলতা রয়ে গেছে। আশেপাশে যে নদীগুলি আছে সেগুলি যে হচ্ছে কন্টামিনেশন হচ্ছে শুধু ঢাকার ভিতরের জন্য না স্যার, বাইরে থেকে অনেক কন্টামিনেশন আসছে। নদীর পানির প্রবাহ বাড়াতে শুধু ড্রেজিং এর উপর নির্ভর না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে বুয়েট সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৌশলী ও পরিবেশবিদরা। নদীকে আসলে আমাদের কার্যকর একটা মিডিয়া হিসেবে ব্যবহার করতে হবে এবং এক্ষেত্রে ওয়াটারওয়ে ছিল সবচেয়ে বড় উদাহরণ। আমরা এই ওয়াটারওয়েটা করতে পারলে আর কিছু না ঢাকার মধ্যে ট্রাকের প্রবেশ বন্ধ করতে পারি। সেই ট্রাকের প্রবেশ বন্ধ করলে ঢাকার যানজট কমে যেতে পারে। আপনি ভূমিদস্যু বলেছেন, প্রভাবশালী বলেছেন। আপনি রাজুকের চেয়ারম্যান, আমাকে একটা দৃষ্টান্ত দেখান সরকার একটা জলাশয় ভরাটকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। শো মি জাস্ট ওয়ান এক্সাম্পল। ড্যাপটা ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট এই নগরীকে বাঁচাতে, এবং ড্যাপটাকে হতে হবে অ্যাম্বিশিয়াস। ড্যাপটা কান্ট বি আ কম্প্রোমাইজিং ডকুমেন্ট। এ সময় রাজধানীর খাল রক্ষায় আইনের দ্রুত গেজেট ঘোষণার দাবি জানান বক্তারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বন্যার পর সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের হাওর অঞ্চলের দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ চললেও প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয়। সরকারি সহায়তা কার্যক্রম ও খোলা বাজারে কম দামে চাল বিক্রি হলেও হাওর এলাকার বৃহত্তর জনগোষ্ঠীর অনেকেই বঞ্চিত হচ্ছেন এই সুবিধা থেকে। ভিজিএফ কার্ড বিতরণে অভিযোগ উঠেছে স্বজনপ্রীতিরও। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মামুনুর রশিদ। সুনামগঞ্জে হাওরে ফসল ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছেন 3 লাখেরও বেশি কৃষক পরিবার। বন্যার পর ফসল ডুবির পাশাপাশি মাছ মরে যাওয়ায় এখন নিঃস্ব এখানকার জেলে সম্প্রদায় ও খেটে খাওয়া মানুষ। 1.5 লাখ কৃষক পরিবারের মধ্যে মাসে 30 কেজি করে ভিজিএফ এর চাল ও নগদ 500 টাকা করে দেয়া হচ্ছে, কিন্তু ত্রাণ বিতরণে কোথাও কোথাও অনিয়মের অভিযোগ উঠেছে। 40টা নাম দেওয়া হয়েছে, এই 40টা নাম শুধু তারা গোষ্ঠী মানুষের সাহায্য দেওয়া হয়েছে। কিছু সংখ্যা বাছাই হইয়া তারা নাম দিলাইছে। তবে এসব অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখানে আমাদের একটা উপজেলা কমিটিতে গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য, চেয়ারম্যান সাহেব এবং আরো অফিসার যারা আছেন তারা মিলে একটা তালিকা করেন। কিশোরগঞ্জে হাওরে ফসল ডুবির পর জীবিকার তাগিদে এলাকা ছেড়েছে অনেকেই। হাজার হাজার মানুষ উপাস আছে। কিছু পরিবারের জায়গা ঢাকা, সিটাগাং, রিক্সা চালাচ্ছে। 40 দিনের কর্মসৃজন কর্মসূচি সেটা আমাদের বরাদ্দ চলে এসছে এবং সেটা দিয়ে কার্যক্রম গ্রহণ করা হবে। নেত্রকোনা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বিতরণ করা হয়েছে 50,000 ভিজিএফ কার্ড, যা প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম বলে জানায় ভুক্তভোগীরা। খোলা বাজারে 15 টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ডিলারের সংখ্যা বাড়ানো হলেও চাল না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। 200-300 লোক আছে, একটা লোক পাইছে না। এদিকে হবিগঞ্জে সরকারি সহায়তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে হাওর অঞ্চলের অধিকাংশ কৃষক পরিবার। ত্রাণ সহায়তা দেওয়ার সরকারি সকল উদ্যোগে যেন স্বচ্ছতা থাকে এমন দাবি ক্ষতিগ্রস্ত হাওরবাসীর। মামুনুর রশিদ, এটিএন বাংলা। কুড়িয়ে পাওয়া 8 বছরের অপরিচিত এক শিশুকে নিয়ে গত 3 দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী নারায়ণ সরকার। জান্নাতুল ফেরদৌস নামের এই শিশুটি নিজের বাড়ি চট্টগ্রাম বললেও পুরো ঠিকানা বলতে না পারায় তাকে পৌঁছে দেওয়া যাচ্ছে না স্বজনদের কাছে। অন্যদিকে কেউ কুড়িয়ে পাওয়া শিশুর দায়িত্ব নিতে রাজি না হওয়ায় গণমাধ্যমের সহায়তা চান নারায়ণ সরকার। মইনুল হাসানের আরেকটি রিপোর্ট। খালি চোখে দেখে মনে হতে পারে কন্যাকে নিয়ে বেড়াতে বের হয়েছেন স্নেহময় এক পিতা। বেসরকারি একটি সিকিউরিটি কোম্পানির চাকুরে নারায়ণ সরকারের হাত ধরা 8 বছরের কন্যা শিশুটির নাম জান্নাতুল ফেরদৌস, ডাকনাম জান্নাত। নামের অমিল শুনে যে কারোরই খটকা লাগবে। গল্পটি হচ্ছে গেল বুধবার লালমনিরহাট থেকে ঢাকায় ফেরার পথে জান্নাতকে ট্রেনে কুড়িয়ে পান নারায়ণ সরকার। বাবা মা আর নিজের স্কুলের নাম অস্পষ্টভাবে বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে না পারায় গত 3 দিন ধরে নারায়ণ সরকারের আশ্রয়েই আছে জান্নাত। নাম বলো তো। আমার নাম জান্নাত, আমার ভাইয়ের নাম হাসান, আমার বোনের নাম হলো কাইসা, আমার বাবার নাম হলো কাদির, আমার মার নাম হলো কি রহিমা।
পাছে ঝামেলায় পড়তে পারেন সেই ভয়ে স্ত্রীর আপত্তির কারণে জান্নাতকে নিজের বাসায় রাখতে পারেননি নারায়ণ। কিন্তু মানবতার কারণে জান্নাতকে অনিশ্চিত পথে ছাড়তে রাজি নন তিনি। থানা পুলিশের সহায়তা না পেয়ে অবশেষে শনিবার বিকেলে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে আসেন সাহায্যের আশায়। কিভাবে একে ফেলিয়ে আসি, মানবিক বিবেকের তাড়নায় আমি এই বাচ্চাটাকে নিয়ে আসি। হয়তো আমাকে অপহরণকারী হিসেবে জনগণ ধলাই দিতে পারতো বা প্রশাসনের লোকজন ধরতে পারতো, আমি তবু জীবনের ঝুঁকি নিয়ে বিবেকের তাড়নায় বাচ্চাটাকে নিয়ে আসি। রাতে গোসল করে, ওর গায়ে অনেক গন্ধ ছিল, গোসল করাইয়ে খাইয়ে নিজের বেডে আমি রেখে দেই। জান্নাতের মুখে তার স্কুলের নাম চট্টগ্রামের খুলশী থানার নিউ ঝাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শুনে স্কুলের প্রধান শিক্ষিকা শিপ্রা পালের সাথে কথা বলি আমরা। আমি প্রথম শ্রেণীর টিচার, খাতা, উপস্থিতি সব কোয়ারি করছি। কোয়ারি করে ওই ধরনের ওনারা থাকা অবস্থায় কোনো নাম কোনো কিছু আমি সম্ভব হয় না স্কুল থেকে। তখন আমি বাচ্চাদেরকে ক্লাসে ক্লাসে করছি, এরকম এই বাবার নাম, এই মার নাম, কোন রকম কেউ কাউকে চিনো কিনা তোমরা? তখন আমার বাচ্চারা বললো যে না ম্যাডাম এরকম কাউকে চিনি না। নারায়ণ সরকারের আশা এ খবর প্রচারের পর বাবা মাকে খুঁজে পাবে জান্নাত, শেষ হবে তার দায়িত্ব। এই শিশু সন্তানটি যদি প্রকৃত বাবা মা বা বাবা মার কাছে আমি তুলে দিতে পারতাম, অন্তত আমার মতো খুশি আর কেউ হতো না। আমার একটা আত্মতৃপ্তি, এই বাচ্চাটা আমার যদি নিজের হতো বা স্বজন হতো, তাহলে আমি কি মানুষ কিভাবে রাখতো। এদিকে এটিএন বাংলার এই প্রতিবেদক যোগাযোগ করার পর উত্তরা পূর্ব থানা পুলিশ জান্নাতকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর দায়িত্ব নিতে রাজি হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন টার্মিনালের হালচাল। সায়দাবাদ বাস টার্মিনালে এখন নতুন আতঙ্ক হটলাইন গ্রুপ, যারা বাস কোম্পানির হয়ে কমিশনের যাত্রী টানার কাজ করে। রাজধানীর বড় এই বাস টার্মিনালে যাত্রী সেবা বলে কিছু নেই, আছে সীমাহীন ভোগান্তি। সিটি কর্পোরেশন বলছে পরিবহন মালিক, শ্রমিক আর প্রশাসনের সহযোগিতা না পেয়ে এমন দুরবস্থা হয়েছে সায়দাবাদ বাস টার্মিনালের। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। সায়দাবাদ বাস টার্মিনালে এমন চিত্র নিত্যদিনের। যাত্রী আসা মাত্র ঘিরে ফেলে হটলাইন গ্রুপ, কে কাকে ভাগিয়ে নেবে এ নিয়ে শুরু হয় টানাটানি। যেটা পছন্দ ওটাতে তুলবো, ওনারা না বুঝে গাড়ির ব্যাগটা নিয়ে টাইনা নিয়ে এসে গেল। আমার ব্যাগ আমি তুললাম, কিন্তু দেখা যাচ্ছে ওরা ধরলো, বলতেছে যে ব্যাগ ইয়ে করছি টাকা দেন। এখানে বসার পরে অনেক মানে যে এত সুন্দর ব্যবহার করে, যেটাকে কাজপুর ব্রিজ পারলে আর এই ব্যবহারটা থাকে না। এখানে কোনো যাত্রীর কাছে যাওয়া হয় না। হটলাইন আছে, হটলাইনে কিছু কিছু কাউন্টার আছে, অবৈধ কাউন্টার, ওরা কোনো সব গাড়ির মধ্যে ওরা যাত্রী দেয়। প্রতিদিন 2500 বাসে প্রায় 1 লাখ যাত্রী আসা যাওয়া করেন সায়দাবাদ থেকে। তারপরও টার্মিনালটিতে নেই যাত্রী সেবার নমুনা, হয়নি ভাঙাচোরা পুরনো কাঠামোর সংস্কারও, নেই পর্যাপ্ত টয়লেট। ভেতরে বসেছে খাবার হোটেল সহ বেশ কিছু দোকানপাট। মনে চায় তখন আবার ওই যে অভিযানটা সব ভেঙে দেয়। নিয়ম অনুসারে বাস টার্মিনাল হবে সেই স্থান যেখানে বাস নিজস্ব গ্যারেজ থেকে এসে যাত্রী নিয়ে যাবে, কিন্তু বেশিরভাগ কোম্পানির নিজস্ব গ্যারেজ নেই। তাই সায়দাবাদ টার্মিনাল পরিণত হয়েছে অনেক কোম্পানির গ্যারেজে। এখান থেকে দক্ষিণ পূর্বাঞ্চলের 19 জেলায় চলাচল করে যাত্রীবাহী বাস, কোচ, কিন্তু বেশিরভাগ যাত্রী ওঠানামা করানো হয় রাস্তায়। রাস্তা রাখা তো ঠিক না, আমরা তো রাখি না, তো আমরা এখন আসছি গ্যারেজ থেকে। রাজধানীর একমাত্র বাস টার্মিনাল ছিল ফুলবাড়িয়ায়। যাত্রী চাপ বাড়ায় 1984 সালে তা স্থানান্তর করা হয় গাবতলী, মহাখালী এবং সায়দাবাদে। কিন্তু 33 বছরেও এই বাস টার্মিনাল যাত্রী বান্ধব হতে পারেনি। তারপরও নির্বিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, মালিক সমিতি, শ্রমিক কমিটি, যদি আমরা একমত হয়ে যে আমরা এগুলোকে রাখবো না, তো এটা কোনো ব্যাপারই না। আজকে যদি উচ্ছেদ করে চলে যায়, সমস্ত টার্মিনাল খালি, বিকালবেলা সব বসে গেল। বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ি আছে, ওনাদের মেইন দায়িত্ব। যাত্রী হয়রানি কমতেছে, এটা তো মিথ্যা কথা। সন্ধ্যায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়।
এসব অনিয়ম দেখার জন্য টার্মিনালে পুলিশ ফাঁড়ি থাকলেও তাদের কাজের ধরন নিয়ে আছে নানা অভিযোগ। পুলিশে মনে করলেন টাকা না দিলে কিন্তু বহুত অত্যাচার করে। কয়েক বছর আগে সায়দাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। তবে এ দাবিতে এখনো সোচ্চার এলাকার বাসিন্দারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংবাদে এখন রূপালী ব্যাংক বিরতি, আর বিরতির পর থাকছে জঙ্গিবাদ দমন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বললেন আইজিপি। এবং ফ্রান্সের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ কাল হ্যাকিং এর অভিযোগ আনলেন ইমানুয়েল ম্যাক্রন।